একেই বলে মরার উপর একটি খাড়ার ঘা হওয়া। বিগত সময় থেকে কিন্তু সাংবাদিক একটু বেশি নির্যাতনের শিকার হয়। কারণ হচ্ছে সাংবাদিকদেরও কিন্তু একটি দোষ রয়েছে বা হচ্ছে ভুল রয়েছে বা গুণের কথাই বলি, যারা একদম দলকানা হয়ে কাজ করে বিভিন্ন দলের রাজনৈতিক দলের পক্ষ হয়ে পক্ষপাতিত্ব করে। তারাও কিন্তু অন্যায় করে। সাংবাদিকরা যেমন দুধে ধোয়া তুলসী পাতা তা না, সাংবাদিকরা অন্যায় করে। অন্যায় হয়, আমিও অনেকবার দেখেছি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে সাংবাদিকরা কিভাবে জনগণ নিধনে কাজ করে, কিভাবে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। এই বিশেষ গুণটা কিন্তু সাংবাদিকের রয়েছে। সাংবাদিকরা অনেকেই নাটকবাজ, অনেক নাটক করতে পারে তারা, এবং নাটকের ভালো স্ক্রিপ্ট রাইটারই বলতে চাই আমি, যে নাটক সুন্দরভাবে লিখে এবং হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। কিন্তু সব সাংবাদিকরা কি একরকম? অনেক সাংবাদিক তো রয়েছে যাদের জন্য জাতীয় পর্যায়েও কিন্তু শোক হয়েছে তাদের বিদায় অনুষ্ঠানে। বলছি অন্তিম শেষ যাত্রা যেটা, সেটা সেই যাত্রা কিন্তু বিদায়ী শোক হয়েছে রাষ্ট্রীয়ভাবে। অনেকেই অনেকভাবে গুরুত্ব দিয়েছে তাদেরকে। মহান পেশা, যারা এই মহান পেশাকে মহানভাবেই ব্যবহার করেছে, রাষ্ট্র তাদেরকে মহান ব্যক্তিত্ব হিসেবেই গ্রহণ করেছে এবং সম্মানিত করেছে। শুধু রাষ্ট্র নয়, বিশ্বেও তারা সম্মান পেয়েছে, সম্মান কুড়িয়েছে। আর যদি কিছু কিছু সাংবাদিক, ওই যে দলকানা সাংবাদিক, তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়, সেটা আমরা লক্ষ্য করেছি। এখন একটি খবর বলতে চাই, এই নির্যাতন নিপীড়নের শেষ কোথায়? সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, এই নির্যাতন এবং হচ্ছে নিপীড়নের শেষ হবে কবে? সেই শেষের গল্পটা কেমন হবে? আমরা সেই শেষের গল্পটা জানতে চাই, যে আসলে কি সাংবাদিক নিপীড়ন নির্যাতনের দিন শেষ হবে? একটি খবর রয়েছে, এই খবরটা বলার আগে এই কাজ যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি তুলছি। এটা আমার দায়িত্ব, আমি দায়িত্ব থেকে বললাম। একজন সচেতন নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন বসবাসকারী নাগরিক হিসাবে এটা মনে করলাম যে আমার দায়িত্ব। যেহেতু দেশে প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা যদি অন্যায় করে কেউ, তাহলে তারা তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার রাখে, তারা শাস্তি দিবে। বিচার কার্যক্রম সম্পূর্ণ হবে, বিচারক রয়েছেন, বিচারক বিচার করবেন। কিন্তু এ কেমন বিচার? এ কেমন আত্মহনন? এ কেমন ধোলাই? একদম বাংলা ধোলাই করা হয়েছে। প্রথমে তো হেলমেট পরে সাংবাদিকদেরকে বা সাংবাদিককে মারধর করা হয়েছে, পরে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এটা অত্যাচার নয়? এটা অনিয়ম নয়? সাংবাদিককে আসলেই সে এই ঘটনার সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল কি না, তদন্তে কি প্রমাণিত হয়েছে? নাকি তাকে ফাঁসানো হচ্ছে? কিভাবে তাকে কারাগারে পাঠানো হলো? কোন প্রক্রিয়ার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে? কিভাবে তথ্য যাচাই বাছাই করা হলো? একজন মানুষকে মারধর করে আমি যদি আজকে নিয়ে যাই, নেওয়ার পরে যদি বলি যে এই ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে তিনি হত্যাযজ্ঞ চালিয়েছে, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দিয়ে তিনি মানুষ হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করছে, তাকে গ্রেপ্তার করুন। হ্যাঁ, পুলিশ প্রাথমিকভাবে গ্রেপ্তার করবে, এরপরে তাকে দিয়ে বা তাকে নিয়ে তদন্ত করা প্রয়োজন রয়েছে কিনা, আসলে কি এই সাংবাদিক জড়িত ছিল, নাকি তার বিষয়ে সুস্থ কোনো তদন্ত হয়নি, নাকি সে প্রতিহিংসার শিকার হয়েছে, নাকি তার ভালো কাজের ফলাফল খারাপ হচ্ছে, নাকি আসলেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিল, দলকানা সাংবাদিক হিসেবে কাজ করেছে? তার মূল অপরাধটা কি? আচ্ছা, সে অপরাধ করেছে, তাহলে তাকে আবার হেলমেট দিয়ে বা হচ্ছে হেলমেট মাথায় দিয়ে বা হেলমেট পরে কেন পেটানো হলো? কারণটা কি? কোন সত্যকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে না তো? কোনো সত্যকে বিলীন করার চেষ্টা চলছে না তো? খবরে যেতে চাই, লক্ষ্মীপুরে হেলমেট পরে এক সাংবাদিককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে একদল যুবক। এই যুবক কারা? আমি এই যুবকদেরকে একটু দেখতে চাই, যারা এই কাজটি করেছে এই যুবকদের সম্পর্কে আমি জানতে চাই। কেন তারা হেলমেট পরে এই সাংবাদিককে মারধর করলেন?
কারণটা কি? এই যুবকদের তিনি কি ক্ষতি করেছেন? আর এই যুবকরাই কেন হেলমেট পরিহিত ছিল? হেলমেট খুলে কেন তাকে মারধর করলেন না? তার মানে একটা রহস্য রয়েছে। এই রহস্য জাল বা জটলা কোথায় গিয়ে খুলবে? এই সংবাদদাতার কি হয়েছে সর্বশেষ অবস্থা? সোমবার অর্থাৎ 21শে এপ্রিলের কথা বলছি। 21শে এপ্রিল 2025 রাতে শহরের দক্ষিণ তেমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। ওই সাংবাদিকের নাম রুবেল হোসেন। তিনি সদরের লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের বাসিন্দা এবং অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের প্রতিনিধিও লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য। লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যার ঘটনা করা মামলায় মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আচ্ছা, এত সহজে তাকে কারাগারে পাঠানো হলো, মানে তাও জেলা জজ থেকে তাকে কিভাবে কারাগারে পাঠানো হলো? কোন প্রক্রিয়াতে এই হত্যার সাথে যে সে সম্পৃক্ত ছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে, এবং সে অস্ত্র দিয়ে হত্যা করেছে বা গুলি করে হত্যা করেছে? আসলে সে কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল? কেন সে ছাত্রদেরকে সাংবাদিকতা পেশা রেখে, কলম ধরা রেখে, সে কেনই বোম রেখে, সে কেনই হঠাৎ করে হাতে অস্ত্র তুলে নিলেন? এর কারণটা কি? মূলে কি রয়েছে? এই সংবাদটা কি সেখানে পাবো? কি হয়েছে তার সাথে? প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সোমবার রাতে শহরের দক্ষিণ তেমোহিনী এলাকায় সাংবাদিক রুবেলকে আটক করেন হেলমেট পরিহিত 12 থেকে 15 জন ব্যক্তি। এ সময় তাকে মারধর করা হয় হেলমেট পরিহিতরা জামাতি শিবিরের নেতাকর্মী। মারধরের পর তারাই পুলিশে খবর দেন। পরে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের হেফাজতে নেওয়ার পর রুবেল সাংবাদিক বলেন, আমাকে হত্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমি নির্দোষ, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করেছি। সুস্থতন্ত্রের মাধ্যমে আমি জীবনে ফিরতে চাই এবং পেশাগত আর্তনাদ। একজন সাংবাদিকের আর্তনাদ। এবং হেলমেট পরে মারধর করেছে যারা যুবক যারা ছিল, তাদের ছোট্ট একটি পরিচয় মিলেছে। একটি রাজনৈতিক দলের তারা সদস্য। বলেছি প্রথমে যে এই যুবক কারা, এই 10 থেকে 12 জন যুবক কারা, 15 জন যুবক কারা, যারা হেলমেট পরেই সাংবাদিককে পেটালেন। যে ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় তিনি তার পেশাদারিত্বের জন্য সর্বোচ্চ মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বা অকুতোভয়ের মতো যে সাংবাদিকতা, নিজের পেশাদারিত্ব বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করছে বা করেছিল, হঠাৎ করে তাকে কেন মিথ্যা মামলায় ফাঁসানো হলো? তিনি তার যে স্বাভাবিক জীবন রয়েছে, তার স্বাভাবিক যে পেশা রয়েছে সাংবাদিকতা, সেই সাংবাদিক পেশায় তিনি ফিরতে চান। তার আত্মনাদ কি ছাত্র শিবিরের যে নেতাকর্মী যারা রয়েছে, শিবিরের রাজনীতিবিদ যারা হেলমেট পরে এখন শিবিরও হেলমেট বাহিনীতে পরিণত হচ্ছে ছাত্রলীগের মতো, এরা কি তার আত্মনাদ শুনবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।